আমার মেয়েটা অবুঝ রোহান বাবা। তুমি ওকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি ওকে আমি দূরে পাঠিয়ে দেব। ক্ষমা করে দেও বাবা। নওশাদ শেখ বাবার বয়সী একজন লোক হয়েও রেহান চৌধুরীর পায়ের কাছে বসে নিজের মেয়ের জন্য ভিক্ষা চেয়েছেন। এতে করে রোহানের কোনো হেরফের হলো না। সে তার হাতের চাকুটা পাশে থাকা ঈশার চাচার পেটে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। পেট দ্বারা রক্তের বন্যা যেন বইতে লাগলো। প্রাণপ্রিয় চাচার এমন অবস্থা দেখে পেছন থেকে ঈশা চিৎকার করে ওঠে, চাচ্চু বল, কে বাঁচাবে তোকে ঈশা? কে বাঁচাবে জান? কে আসবে বাঁচাতে তোকে? কি যেন বলছিলি ঈশা? আবার বল, আবার বল, বল। আমি জানোয়ার, তাই না? তোরে তো দেখাইনি জানোয়ার কাকে বলে। চল না দেখাই তোরে জানোয়ার কাকে বলে। জানোয়ার কেমন হয় দেখবি। এখনই দেখাবো তোরে জানোয়ার কেমন হয়। রেহানের চোখে মুখে হিংস্রতা। রক্তাক্ত হাত চাকুটা নিয়ে এগিয়ে যাচ্ছিল ঈশার দিকে। নওশাদ শেখ কোনো উপায় না দেখলেন না, তিনি এগিয়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরলেন। রেহান চোয়াল শক্ত করে চিৎকার করে উঠল, শ্বশুর আব্বা ছাড়েন, না হলে সব ধ্বংস করে দেব, ছাড়েন। পেছন থেকে ঈশা চিৎকার করে ওঠে, বাবা, বাবা ছেড়ে দাও বাবা, আমি রাজি, আমি সব কিছুর জন্য রাজি। ঈশা পালা মা, ঈশা বেরিয়ে যা মা, আল্লাহ তোকে বাঁচাবে। তোর জন্য আমি আল্লাহর দরবারে সবটা ছেড়ে দিলাম। আমার কসম লাগে ঈশা, পালা। তোর মৃত চাচার দোহাই লাগে ঈশা, পালা মা, পালা। ঈশা কাঁদতে কাঁদতে পেছন দিকে দৌড় লাগায়। এইসব ওকে ধর, ও পালালে আজ পুরো গ্রাম জ্বালিয়ে দেবো আমি। শ্বশুরাব্বা সরি, আপনারেও বাঁচাতে পারলাম না। রেহান ক্ষোভে নওশাদ শেখের পেটেও চাকু বিঁধে দিল। তার পেট চিরে রক্ত বন্যা হওয়া শুরু হলো, যেন ক্রমশ সব ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। নওশাদ শেখ তাও শক্ত করে ধরে রাখলো রেহানকে। আশেপাশে থাকা রেহানের চেলাপেলা এসে নওশাদ শেখকে আলাদা করে নদীর পাশের ধুধু করা বালিময় রাস্তা দেখা যায়। উত্তর দিকে বাগান, ঈশা সেই দিকেই গিয়েছে। ঈশার পরিবারের অর্ধেক জনেই তখন মাটিতে লাশ হয়ে পড়ে আছে। রেহান এগিয়ে যেতে যেতে ঈশা ওদের চোখের বাহিরে চলে গিয়েছে, হয়তো জঙ্গলে ঢুকে গিয়েছে। রেহান হাতের চাকুটা মাটিতে ফেলে চিৎকার করে ওঠে, আকাশ পাতাল যেখানেই পালাক, ওকে আমার চাই, চাই মানে চাই। ঈশাকে 10 ঘন্টার ভেতর আমার সামনে এনে দিবি তোরা। রেহানের ছেলেগুলো সব মাথা নুইয়ে দাঁড়িয়েছিল। রেহানের অর্ডার পেয়ে সব ছড়িয়ে পড়ে। ঈশারে জিদ ধরিয়ে দিলি ঈশা, এই জমিও আমার, তুইও আমার, আমার সম্পত্তি আমি কাউকে দেব না, একবার তোরে পাই রে ঈশা। রেহানের সাদা শার্টে তখনও রক্ত লেগে আছে। পাশ থেকে ওর গাড়িটা নিয়ে এসে দাঁড়ায় একটা ছেলে। রেহান দ্রুত গাড়িতে উঠে বেরিয়ে যায়। এই গ্রামের মাতব্বর সাহেব ছিলেন ঈশার বাবা নওশাদ শেখ। ঈশার মা নেই, মা মরা মেয়েটাকে নিয়ে তার জগৎ। গ্রামের জমির ভেতর ফসলের মাঠ বেশি, সেখানে অনেক ফসল হয়ে থাকে। সবার পেশাই প্রায় কৃষিকাজ। প্রতি ঘরে ঘরে কৃষকের একটু করে জমি আছে। তবে কিছুদিন যাবত মন্ত্রী আরশাদ চৌধুরীর ছেলে রেহান চৌধুরী এই জমির ওপরে কৃষকদের টাকা দিতে চেয়ে জমিগুলো কিনে নিতে চায়। এখানে হবে নতুন কিছু নির্মাণ কাজ। এতে করে হাজার কৃষক হারাবে তাদের জমি এবং তার সঙ্গে হারাবে তাদের কর্মের একমাত্র মাধ্যম। গ্রামের হয়ে গ্রামের মাতব্বর হিসাবে আজ নওশাদ শেখ এসেছিলেন কথা বলতে। রিহান স্বভাবে ভীষণ বেয়াদব একটা ছেলে। ওদের মিটিং তাই সে এই নদীর পাড়ে রেখেছিল। ঈশা সকাল থেকে বাবাকে না দেখে চাচির কাছে জিজ্ঞেস করে, বাবা কোথায়? চাচি, বাবা কই? তোর বাপ চাচা তো রেহান চৌধুরীর সঙ্গে মিটিং করতে গিয়েছে। কি বলো, ওই গুন্ডার সঙ্গে কিসের মিটিং? জানি না, তবে জমি সংক্রান্ত বিষয়, জানিস তো, পুরো গ্রামের ভবিষ্যৎ। আমি যাই? না মা, যাস না, মেয়ে মানুষ, তোর মাথা গরম, কি বলে উঠবি তারপর উপরি সমস্যা। চাচি, এই মুহূর্তে বাবাকে একা কেমনে ছাড়ি? ঈশা শোন। ঈশা তার আগেই বেরিয়ে গিয়েছে ঘর থেকে। ঈশার চাচি বের হয়ে ঈশাকে না পেয়ে দীর্ঘ শ্বাস ছাড়ে। ঈশা খুঁজতে খুঁজতে নদীর পাড়ে এসে দেখে তার বাবার দিকে চাকু ধরে রেখেছে রেহান। ঈশা গিয়ে রেহানকে ধাক্কা দেয়। আচমকা ধাক্কা খেয়ে রেহান পিছিয়ে যায়। ঈশাকে দেখে সে ঈশার আপাদমস্তক পর্যবেক্ষণ করে। ঈশা আমার না হওয়া রানী,
তুই কোথায় ছিলি জান? জানোয়ার, মানুষ খুন করা মাছ ভাত আপনার কাছে। বাবা চলো এখান থেকে। ঈশার চাচা এগিয়ে আসে। ঈশা তুই এখানে কেন? ঈশা বেরিয়ে চল, ক্ষমা করে দাও বাপ, ও বুঝতে পারেনি। চাচা শ্বশুর আব্বা, ওটা আমারই মাল, যা বলবে বলুক, আমি চিন্তা করি না। ঈশা রেহানের পাগলামি শুনে বুঝতে পারলো ঝামেলা আছে এখানে। সে এক পা পিছিয়ে নিতে নিলে রেহান চিৎকার করে ওঠে, ওই ছেমরি থাম, কোথায় যাস? এই জমির সাথে আজ তোরেও নিয়ে যাব আমার সাথে। রেহানের কথায় ঈশা বুঝতে পারে আজ তার সময় হয়ে আসছে। ঈশা পিছিয়ে যেতে লাগে। রেহান এগিয়ে গিয়ে ঈশার চুল ধরে বসে, তোর তেজ, তোর রাগ, আমার সবটা আমার। ঈশা নিজেকে ছাড়াতে ছাড়াতে রেহানের দিকে থুতু ছুঁড়ে মারে, জানোয়ার, জানোয়ার আপনি, ছাড়ুন আমাকে, আমার ঘৃণা হচ্ছে। রেহান ঈশার চুলগুলো ছেড়ে মুখটা মুখে মুছিয়ে নেয়। জিদ ধরাই দিলি ঈশা, তুই তো আমারই হবি রে, তোরে তো বিছানায় আমার নিচে আসতে হবে। ঈশা পিছিয়ে যেতে থাকে। রেহান এগিয়ে যেতে নিলে তার চাচা ধরে বসে রেহানকে, বাবা ক্ষমা করে দাও বাবা, ঈশা পালা, ঈশা পালা। রেহান হাতে চাকু বার করতে নওশাদ শেখ এগিয়ে আসে, রেহানের পায়ের কাছে পড়ে, ঈশা আজ তুই আমার সাথে গেলে সব মাফ। ঈশা, এদের জীবন আমি ভিক্ষা দেব। ঈশার শরীর আতঙ্ক থরথর করে কাঁপছে। রেহান কথাটা বলতে বলতে নওশাদ শেখ রেহানের পায়ের কাছে বসে পড়ে। এরপরের গল্প সবার জানা। জঙ্গলের রাস্তা ধরে প্রাণপণ ছুটে চলেছে ঈশা। কি করবে বুঝতে পারছে না সে। এখন তার কি করা উচিত, কোথায় যাবে? বাড়িতে ফিরলে মানুষরূপী রাক্ষসটা তাকে ছিঁড়ে খাবে। সদ্য পিতা হারানো ঈশা কিছুই বুঝে উঠতে পারছে না কি করা উচিত তার। ঈশা হুট করেই কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তবে মাটিতে পড়ার পর চোখ দুটো খুলে রাখা অসম্ভব হয়নি তার। দেখতে পায়নি সামনে কে ছিল। চোখ বন্ধ হয়ে আসে তার, নীরবে চোখটা বুজে নেয় সে। ঈশার জ্ঞানহীন শরীরটার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে পুরুষটি। এরপর নিচু হয়ে ঈশার শরীর বরাবর বসে পড়ে। ঈশার চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। কেন শুধু শুধু ঝামেলা টেনে নাও কাঁধে ইস্যু? তোমাকে তো এবার বেঁধে ফেলতে হচ্ছে। এত ছুট দিয়ে তো আমি ভুলটা করেছি। গম্ভীর সেই কণ্ঠ, ভয়ঙ্করভাবে সুদর্শন মুখশ্রীতে রাগের ভাঁজ। এরপর অজ্ঞান ঈশাকে কোলে তুলে নেয় সে। হাঁটা ধরে জঙ্গলের পথ ধরে। গাড়িতে বসে রেহান গর্জন দিয়ে ওঠে, ওকে আমার চাই শালারা, ওকে আমার কাছে এনে দে। প্রতিটা রেলওয়ে স্টেশন, প্রতিটা বাস স্টপ বন্ধ ঘোষণা কর। চারিদিকে লোক লাগা। ঈশাকে আজ আমার চাই, যেন যে কোনো মূল্যে ঈশা আমারই। রেহানের কথাই সামনে থাকা ওয়াসিফ বলে, ভাই আমরা সব প্রকার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে যে আমাদের জমিটার কাজ মিটিয়ে নিতে হচ্ছে। কুত্তার বাচ্চা ছেড়ি আমার মুখে থুতু দিয়েছে, ওর চুলের মুঠি পরে নিজের বেডরুমে ছুঁড়ে না ফেলা পর্যায়ে আমার শান্তি নেই। চুপ হয়ে যায় ওয়াসিফ। রেহানের ক্রোধ মারাত্মক, ভয়ঙ্কর। ওয়াসিফ দ্রুত তার বাকি লোকদের ফোন লাগায়। ঈশাকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল ছেলেটা। ঈশার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ইস্যু, এত কেন মায়াবী তুমি? ইচ্ছে তো করছে ছুঁয়ে দিতে, কিন্তু আমিও ওয়াদাবদ্ধ, তোমায় স্পর্শ করব একসঙ্গে। লোকটা ঈশার গালে নাক ঘষে। ইস্যু, এই ঘ্রাণ আমাকে মোহিত করছে ইস্যু, আমাকে তোমার কাছে টানছে। তুমি বড্ড বোকা ইস্যু, বিপদ থেকে বাঁচতে জাহান্নামে প্রবেশ করলে। ছেলেটার হাসি বড্ড অদ্ভুত, যেন এক শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। ঈশার দিকে শেষবার তাকিয়ে ছেলেটা উঠে কামরা ত্যাগ করলো। প্রতিটা বাস স্টেশন, রেল স্টেশন এবং যাতায়াতের প্রতিটা রাস্তায় চেকপোস্ট বসেছে। রেহানের ছেলেরা চারিদিকে সব তন্ন তন্ন করে খুঁজছে ঈশাকে। এই কথাটা শোনা মাত্রই আরফান চৌধুরী শহর থেকে রওনা করেছে গ্রামের উদ্দেশ্যে। অবাক হচ্ছেন ছেলেদের কর্মকাণ্ড দেখে। গ্রামের ভেতর একটি ডুপ্লেক্স বাড়ি, চৌধুরী বাড়ি নামে পরিচিত। মন্ত্রীর আরফাত চৌধুরীর বাড়িতে চারিদিকে সিকিউরিটি বেশ কড়া। সবাই নিজের নিয়ম পালন করছে। লিভিং রুমের সোফায় বসে আছে রেহান, মাথাটা সিলিংয়ের দিকে দিয়ে তাকিয়ে আছে। আরফান চৌধুরী সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। রেহান, আমি কি শুনছি এসব? রেহানের কোনো হেলদোল নেই। সে ওভাবে তাকিয়ে থেকেই উত্তর দিল, কি শুনেছ আব্বা? জমি নিয়ে কাজ করতে এসে মেয়েটা কিভাবে ঢুকলো? আব্বা, ওই ছেমনি খালি তিরিং বিরিং করছে। তাহলে ওকে মেরে ফেলো, এসবে কি মানে?
আব্বা তিরিং বিরিং করা পা দুটো আমার নিচে না আনা পর্যন্ত শান্তি পাই না, কি করব। আরফাত চৌধুরী জানেন ছেলের স্বভাব, ছেলে যে ঠিক কেমন বাজে কথা বলতে পারে। তিনি রেহানের জিদ সম্পর্কেও জানেন। রেহানের পাশে বসে শক্ত কণ্ঠটা নরম করলেন, রেহান বাবা, আরশিয়ান কোথায়? রেহান বাঁকা হাসে, ভাইয়া বোধহয় শিকারে বেরিয়েছে। এখানে শিকার? রেহান শব্দ করে হাসে, বুঝবে না আব্বা, আপনি শহরে যান, জমিগুলো হাসিল করেই তবে ফিরবো, সমস্যা নাই। বাবা একসঙ্গে 7টা খুন করেছ, 30 মিনিটে কোনো শোক তাপ আছে তার? আব্বা আমরা খুন ছেড়ে দিলে আপনি বাঁচতে পারবেন? টিকবে আপনার এই সাম্রাজ্য? আরফান চৌধুরী থতমত খেয়ে গেলেন। আসলে আমি বলতে চাইছি, ফিরে যান আব্বা, আমি আর ভাই দ্রুত ফিরবো, নতুন বউ ঘরে তোলার ব্যবস্থা করিয়েন। রেহানের কথার আগামাথা বোঝা গেল না, তবে ছেলেটা বরাবরই এমন, তাই বেশি কথাও বাড়ালেন না আরফান চৌধুরী। শহরে কাজ আছে, এখানে পড়ে থাকলে চলবে না। জঙ্গলের মাঝে একটি বাংলো বাড়ি, বেশ পুরনো এই বাড়িটা, যার কারুকাজ বলে দিচ্ছে এটা পুরনো। বাড়িটা অন্ধকার, যেন পুরোটা জঙ্গলকে একাই তুলে ধরেছে। উপরতলার কামরায় কোমল বিছানায় ঘুমিয়ে আছে ঈশা। হঠাৎ করে বাবাকে হারানোর দুঃস্বপ্ন দেখে লাফিয়ে ওঠে ঈশা। বাবা! ঈশা চিৎকার করে ওঠে বসে, ঘেমে ওর শরীরটা ভিজে গিয়েছে। ঈশা লক্ষ্য করলো চারিদিকে সে অচেনা কোথাও আছে। সব কিছুই অন্ধকার, জানালা দিয়ে মৃদু আলো প্রবেশ করছে, তাতে আবছা বোঝা যায় চারিদিক। ঈশা উঠে দাঁড়ায় দ্রুত, এদিক ওদিক দেখে সোজা দেখে একটি দরজা। ঈশা বেরিয়ে আসে, সে দোতলায় আছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে লক্ষ্য করে বাম পাশে কিচেন, সেখানে একটি পুরুষ রান্না করছে। তার চেহারা দেখা যায় না, পিঠে করে আছে ঈশার দিকে। পেছন থেকে লোকটা পুরোই রেহানের মতো দেখতে। ঈশার ভেতরে নানা আতঙ্ক এবং ভয় কাজ করছে। ঈশা এক পা করে এগিয়ে যায়। কে? কে? ছেলেটা ফিরে তাকায়, ঈশার চোখ বড় বড় হয়ে যায়। এটা তো রেহান, চেহারা রেহান, পোশাক রেহান, সবই রেহান। আপনি আপনি ঈশা ভয়ে পিছিয়ে যেতে লাগে। আমাকে ছেড়ে দিন রেহান, ছেড়ে দিন, দয়া করুন। ছেলেটা এগিয়ে এসে ঈশাকে ধরে বসে। কাঁদছো কেন? ঈশা হেঁচকি তুলতে তুলতে বলে, আমি। ছেলেটা ঈশার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসেন। রিল্যাক্স, আমি রেহান নই, আরশিয়ান। ঈশা অবাক হয়। আরশিয়ান? আরশিয়ান ঈশার গাল ধরে নিজের দিকে তাকাতে বাধ্য করে। আমার চোখে তাকাও। ঈশা চোখ বরাবর তাকায়। আমার চোখ বাদামি, ওরটা নীলচে। ঈশা দেখলো সত্যি, সে জানতো রেহানের যমজ ভাই আছে, তবে এটা কি সেটা জানতো না। ছাড়ুন আমাকে, আপনারা খুনি, মেরে ফেলেছে আমার বাবা চাচাকে। আরশিয়ান ঈশার গালের পানি মুছিয়ে দেয়। কেউ মারেনি, সবাই হসপিটালে। ঈশা অবাক হয়ে তাকায়। আরশিয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। হ্যালো? হ্যালো, কে? আপনার স্বামী এবং ভাসুর কেমন আছে? ওপাশ থেকে ঈশার চাচি বলেন, এখন ভালো আছে, ডক্টর বলছে কোনো আশঙ্কা নেই। আপনি কে? আরশিয়ান কলটা কেটে দিল। ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে। সময় থাকতে ওদের হসপিটালে পাঠিয়েছিলাম, তোমার চাচা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমি বাড়ি যাব, প্লিজ দিয়ে আসুন। আরশিয়ান হাসলো। রেহান তোমাকে পেলে কি করবে আন্দাজ করতে পারো? ঈশা চুপসে যায় কথাটা শুনে। আপনি ওনার ভাই হো, আমাকে কেন নিয়ে এলেন এখানে? তো কি ফেলে রেখে আসতাম? ভালো হতো, জঙ্গলের জানোয়াররা খেয়ে ফেলতো। না, তুমি যেতে পারো, দরজা ওদিকে। জঙ্গল পার করলে নদী, এরপর গ্রাম। এরপর কি হবে সেটা তুমিই জানো। গ্রামে নাও পৌঁছাতে পারো, যে পরিমাণ হিংস্র পশু। এমন সময় হঠাৎ কিছুর গর্জনের শব্দ শুনে ঈশা কেঁপে ওঠে। আরশিয়ানের শার্ট খামচে ধরে। আরশিয়ান বাঁকা হাসে, সেই হাসি ঈশার চোখে পড়ল না। তোমার কিছু খাওয়া হয়নি, ফ্রেশ হয়ে এসো, খেতে দেই। কিন্তু আপনি এখানে একা কি করছেন? অ্যাডভেঞ্চার। আমার শার্ট এবং প্যান্ট রেখেছি, ওগুলো পরো আপাতত। কথাটা বলে আরশিয়ান কিচেনে চলে গেল। ঈশাও চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সন্ধ্যা নেমেছে চারিদিকে। আরশিয়ান হাসলো। তুমি এত বোকা ইস্যু পাখি। আরশিয়ানের ফোনটা বেজে উঠল হুট করে। কলার আইডি দেখে আরশিয়ান বাঁকা হাসলো। হ্যালো? কোথায় আমার তরঙ্গিনী? গোসল করতে গিয়েছে। ভাই দ্রুত এসো, ওর লাইকা পরানটা আনচান করে ভীষণ।
ধৈর্য ধরো, অপেক্ষার ফল মিঠা হয়। আজ রাতের প্ল্যান মনে আছে তো ভাই? আছে। শ্বশুর আব্বা আর চাচা শ্বশুর আব্বা বেঁচে গেল। এটা তোর জন্যই ভালো। আমাকে ওকে দেখাইবা একটু। এত অধৈর্য হোস না, ও সম্পূর্ণটাই আমাদের। কথাটি শুনেই রেহান শব্দ করে হাসে। ঠিক করেছিস, সবটুকুনি আমাদের। ঈশা গোসল করে জামা বদলে নেয়, ঢিলা শার্ট আর প্যান্ট। বেরিয়ে এসে দেখে সব অন্ধকার। এসে আশেপাশে খুঁজে কোনো মতে বেরিয়ে আসে। লাইটের সুইচ দেখা যায় না, অন্ধকারের ভেতর বেরিয়ে যায় কোনোভাবে, নিচে চলে আসে। আরশিয়ান খাবার টেবিলে রাখে। খেয়ে নাও। এত অন্ধকার কেন সব? আমি অন্ধকার পছন্দ করি তাই। খাবো কি করে আমি? আরশিয়ান মৃদু একটি লাল আলো জ্বালিয়ে দেয়। খাও। ঈশা ক্ষুধার্ত, চোখের সামনে খাবার দেখে নিজেকে সামলাতে পারলো না, খেয়ে ফেললো সবটা। আরশিয়ান তাকিয়ে আছে ঈশার দিকে। খাওয়া শেষে ঈশা হাত ধুয়ে নিল, কিন্তু এখন তার প্রচণ্ড ঘুম পাচ্ছে। সাধারণত এমনটা হয় না, ঈশা অনেকটা সময় সজাগ থাকে, তবে আজ কেন এত ঘুম পাচ্ছে তার বুঝতে পারল না সে। ঈশা ঈশা মাথা তুলে তাকায়। ঘুম পাচ্ছে। কামরায় চলে যাও, আমি পাশেরটায় থাকবো। ঈশা কোনো কথা বলল না, ঘুম ঘুম ভাবেই উঠে চলে গেল কামরায়। আরশিয়ান বাঁকা হাসলো। কিছুক্ষণ পর ঈশার কামরায় এসে আরশিয়ান লাইট জ্বালে। বিছানার মাঝ বরাবর ঘুমিয়ে আছে তার পরীটা। আরশিয়ান শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যায়, মুঠোফোনটা পাশের টেবিলে রাখে, রেকর্ড অন করে। অপরদিকে আছে রেহানের ফোন। ও ঘুমিয়ে আছে ভাই? হ্যাঁ। রিহান নিচের ঠোঁট কামড়ে ধরে। সইতে পারবো না ভাই। আরশিয়ান বাঁকা হাসে। চলে আয়। আসতে পারলে এখনই চলে আসতাম। তাহলে শো দেখ। আরশিয়ান ঈশার দিকে তাকায়। এসো, কথা ছিল তোমার শরীরে দুজনেই স্পর্শ একসঙ্গে বসবে। কিন্তু কি করব বলো? তোমাকে আটকে রাখতে গেলে এই পদক্ষেপ আমাকে গ্রহণ করতেই হবে। আরশিয়ান পরনের শার্টখানা ছুঁড়ে ফেলে, ঈশার ওপর চলে আসে। ঈশার কোমর ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে, এমনভাবে দখল করেছে যেন এখনই ঈশাকে নিজের ভেতর সমাহিত করে ফেলবে। ঈশার ঘ্রাণ আরশিয়ানকে মাতাল করছে। ঈশার শার্টখানা খুলে ঈশার গলায় এবং পেটে চুমু খেতে শুরু করে। ঈশার কোমরটা এমনভাবে জড়িয়ে ধরেছে যে সেখানে লাল দাগ পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর আরশিয়ান উঠে আসে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। আই কান্ট কন্ট্রোল রেহান। মি টু ভাই, বাট ওয়াদাই সরে আসো তুমি। ফাক, শুধুমাত্র তোর জন্য বেঁচে গেল ওয়াজ। আরশিয়ান উঠে আসে। রেকর্ড হয়েছে ঈশার গোপন অনেক কিছুই। রিহান এসব দৃশ্য দেখে ওয়াশরুমে চলে যায়। আপাতত নিজেকে শান্ত করার জন্য নিজের কিছু করতে হবে। এসো, পাগল বানিয়ে দিলি। গ্রামের হসপিটালে তেমন কোনো ব্যবস্থা ছিল না, তবুও কেমন করে জানি নওশাদ শেখ এবং মোহিত শেখের ট্রিটমেন্ট হয়েছে ঠিকঠাক। অনামিকা বেগম হসপিটালের বেঞ্চে বসে আছেন। ঈশার খোঁজ নেই কাল থেকে। তিনি এত অসহায় বোধ হয় কখনো অনুভব করেননি। ঈশার খালু মারা গিয়েছেন ওই জায়গায়, তার সাথে আরও পাড়ার 2-4 জন। চারিদিকে শোকের ছায়া। তিনি কাকে বলবেন ঈশাকে খোঁজার জন্য? হঠাৎ করে হসপিটালের বাহিরে বেশ কিছু গাড়ি এসে থামে। অনামিকা বেগম বাহিরের দিকে তাকালেন। কিছু মুহূর্তের ব্যবধানে বেশ কিছু গার্ডস এসে ঘিরে ধরল চারিপাশ। মন্ত্রী সাহেব এসেছেন বলেই চিৎকার করে সবাইকে রাস্তা ছাড়ার নির্দেশ দিতে লাগলো কিছু লোক। তাদের পেছনে সাদা পাঞ্জাবি পরিহিত আরফান চৌধুরীর ভেতরে প্রবেশ করছেন। তার চরিত্রের সাথে সাদা না মানালেও তার পেশার সাথে সাদা খুব সুন্দর মানায়। সাদা এদের জীবনের এক অদ্ভুত রং। আরফান চৌধুরী হেঁটে ভেতরে এসে অনামিকা বেগমকে বসা থাকতে দেখে বললেন, তোমার স্বামী আর ভাসুর কোথায়? ভেতরে। চিন্তা করো না, কোনো ক্ষতি করতে আসিনি, শুধু কিছু কথা বলতে এসেছি। আরফান চৌধুরী ভেতরে প্রবেশ করলেন। হসপিটালের সব থেকে ভালো কামরাটা এটা। দুপাশে দুটো বেডে শুয়ে আছে 2 ভাই। নওশাদ শেখ তাকিয়ে রয়েছেন, তবে ঈশার চাচু ঘুমিয়ে আছেন ব্যান্ডেজ করা তাদের ক্ষত স্থানে। নওশাদ শেখের জ্ঞান ফিরেছে মাত্রই। অনামিকা বেগমের কাছে ঈশার কথা জিজ্ঞেস করলে তিনি অনামিকা বেগম বলেছেন ঈশা বাড়িতে। আরফান চৌধুরী গিয়ে একটি টুলে বসলেন। কেমন আছো? যেমন রেখেছেন। এত কিসের রাগ নওশাদ? আমরা বিয়ে হলে খুব ক্ষতি হয়ে যাবে কি? কথাটা শুনে নওশাদ শেখ অবাক হয়ে গেলেন।
আমাদের ভেতর এসব কথা কবে থেকে ছিল? নতুন করে শুরু হয়েছে। জানো ঈশা কোথায়? বাড়িতে। না, ঈশা আমার বড় ছেলে আরশিয়ানের কবলে আছে। বুঝতে পারছো কিছু? নওশাদ শেখ উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজিত হইও না, আমরা চাইলে এগুলোর সমাধান করতে পারি। আমার ছেলেদের আমি কেন, তুমিও আটকাতে পারবে না। ঈশাকে আমার ঘরের বউ হিসাবে আনবো আমি। কথা দিচ্ছি মেয়েকে কোনো কষ্ট দেব না। আপনাদের বিশ্বাস করা যায় কি? যায়, করেই দেখো। কিন্তু আপনার কোন ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছেন? দুইজনের সঙ্গেই। কথাটা শোনা মাত্রই নওশাদ শেখ উঠে বসলেন। আহা, উত্তেজিত হইও না। আপনি কি পাগল? কি বলছেন ভেবে বলছেন? আমি ভেবেই বলছি। রেহান খুনি, চোখের সামনে খুন করে উত্তেজিত মস্তিষ্কে। কিন্তু আরশিয়ান ঠান্ডা মাথার খুনি। ওদের ক্রোধের বিষয় তুমি কিছুই জানো না। ঈশা এখন আরশিয়ানের কবলে আছে। ওকে আমার ছেলেদের থেকে তুমি বাঁচাতে পারবে না কখনোই। নওশাদ শেখের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আপনি তো একজন পিতা, আপনি কিভাবে একজন পিতা হয়ে আমাকে এসব বলতে পারছেন? যেখানে নিজেই স্বীকার করছেন ছেলে দুইজনই সাইকো, সেখানে আমার মেয়েকে দুজনের সাথে বিয়ের প্রস্তাব কিভাবে রাজি হব? বিয়ের দিন রাতে আমি ঈশাকে পালিয়ে যেতে সাহায্য করব। কথা দিচ্ছি নওশাদ, তুমি শুধু বিয়েতে রাজি হয়ে যাও। আর আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভালো বলেছ, রাজনীতিতে কাউকে বিশ্বাস করতে নেই। বিনিময়ে পুরো গ্রামের আবাদ জমি আমি নিয়ে নেব। এখন তুমি ভালো, তুমি কি করবে? নওশাদ শেখ অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইলেন। আরশিয়ানকে বলছি ঈশার বাবা বিয়েতে রাজি হয়েছে, সে যেন ঈশাকে ফিরিয়ে দেয় বাড়িতে। নওশাদ শেখ কোনো উত্তর দেন না। আরফান চৌধুরী উঠে দাঁড়ালেন। ভেবো না ঈশাকে সুইজারল্যান্ড পাঠিয়ে দেব। আমার ছেলেরা চাইলেও ওকে খুঁজে পাবে না। আরফান চৌধুরী বেরিয়ে গেলেন। নওশাদ শেখ তাকিয়ে রইলেন। এই পুরো নোংরা খেলায় তার মেয়েটাই বলির পাঠা হলো। ঘুম ভাঙার পর ঈশার মাথাটা কেমন ঝিমঝিম করে। কালকে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। এ সত্যি না হোক, তার মাথা ভার হয়ে আছে, যেন অসম্ভব যন্ত্রণা করছে। ঈশা উঠে বসে। নিজেকে দেখে সব ঠিক আছে, তার শরীরে কোনো আঁচড়ের দাগ নেই। তবে কাল যে অনুভব করেছে সবই স্বপ্ন ছিল। তবে তার মাথাটা এত ব্যথা কেন করছে? ঈশা ফ্লোরে পা রাখে। আরশিয়ান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ঈশা মাথা তুলে চায়। তার কেমন আরশিয়ান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ঈশা মাথা তুলে চায়। তার কেমন লাগছে? কাল যে স্বপ্নে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা করেছে, আরশিয়ানকে দেখেও তার কেমন লাগছে? ঈশা কাঁপা কণ্ঠে বলে, আমি বাড়িতে যেতে চাই। আরশিয়ান বুঝতে পারে সবটা। সে এগিয়ে আসে। ঈশা পিছিয়ে যায়। আরশিয়ান হাসে। ভয় পাচ্ছ? না। আরশিয়ান এগিয়ে ঈশার কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। হঠাৎ হওয়া এমন কাণ্ডে ঈশা ভয় পেয়ে যায়। সে চোখ তুলে চায়। ইসু, ভয় কেন পাচ্ছ? কিছু হবে না। ঈশার কেমন লাগছে? ঈশা আরশিয়ানের বুকে হাত রেখে নিচ থেকে সরাতে চায়। আরশিয়ানের চোখ রক্তিম হয়ে ওঠে। বিরক্তি নিয়ে ঈশার ঘাড় চেপে ধরবে তার আগেই মনে পড়ে গেল এই মুহূর্তে ঈশাকে ভয় পাইয়ে দিলে সমস্যা। আরশিয়ান সরে আসে। ঈশা, ভয় পেও না, তোমার বাড়িতে দিয়ে আসবো আমি। ঈশার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। সত্যি? হ্যাঁ। ঈশা খুশি হয়ে যায়। আরশিয়ান মিষ্টি হাসে। এই হাসি সব ভুলিয়ে দিতে পারবে। নিচে এসো, খেয়ে নাও। আরশিয়ান খাবার বেড়ে ঈশার সামনে দেয়। ঈশা খাবার খেয়ে নেয়। এরপর আরশিয়ান জঙ্গলের রাস্তা ধরে ঈশাকে নিয়ে গাড়ি ড্রাইভ শুরু করে। মাঝ রাস্তায় যেতে যেতে ঈশা ঘুমিয়ে যায়। আরশিয়ান গাড়ি থামিয়ে কিছুক্ষণ ধরে ঈশার দিকে তাকিয়ে থাকে। অন্তরে জ্বলতে থাকা আগুন নিভাবে। তুমি ইস্যু, আমার খাঁচায় বন্দি পাখি তুমি। কিভাবে তোমায় ছেড়ে দেই বলো? রেহান পায়ের ওপর পা তুলে বসে আছে। তার সামনে চোখের সীমানা পেরিয়ে শুধু জমি আর জমি। কিরে, সব কাগজে সাইন হয়েছে? হবে হবে বলছে ভাই, আর একটু অপেক্ষা করতে হবে। জুম্মন বুইরা কোথায়? ওই যে বিলের পাশে কাছারি ঘরে, ওখানেই আছে। রিহান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বুইড়ার না আছে বউ, না আছে বাচ্চা, শেষমেশ কিনা তুমি প্যাঁচড়া বাঁধাইলা। রেহান হাঁটা শুরু করে। ওয়াসিফ একটা শুকনো ঢোক গিলে।
যে পাগল চাচাকে মেরে না ফেলে। রিহান এগিয়ে এসেছে কাছারি ঘরের দিকে। চাচা আসসালামু আলাইকুম। জুমন মিয়া চোখে কম দেখেন, তবুও কাউকে দেখতে পেয়ে তিনি উঠে আসেন। কে? রেহান চৌধুরী। কথাটা শোনা মাত্রই বৃদ্ধ লোকের চোয়াল শক্ত হয়ে আসে। কেন এসেছো এখানে? আপনি আবার কেন? বেঁকে বসলেন চাচা। ভালোভাবে বলছি, সরে যান। যাব না। কি করবি কর, তোর বাপ আর তুই মিলে জ্বালিয়ে দে সব। তবুও ওই আগুনের ভেতর থাকবো আমরা। আমরা সাধারণ কৃষক। এই মাটি, এই ফসলের মূল্য কেউ না জানুক, আমরা জানি কতটা। এত বেশি কথা বলেন চাচা। রেহান চৌধুরী, একটা কথা মাথায় রাখিস, উপরে একজন আছে যে সব দেখছে। শয়তান যতই বাড়ুক, কিয়ামতের দিন তাকে বন্দি পড়তেই হবে। আমাকে শয়তান বানিয়ে দিলেন, তবে বলুন নাম কি দিবেন? লুসিফার, লুসিয়ান, নাকি অন্য কিছু? ইবলিশ। রেহান শব্দ করে হাসে। সে হাসি শুনে যে কারো শরীরের লোম দাঁড়িয়ে যাবে। বাম হাতের কাটারি যখন উঁচু করবে তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে বাবার নাম্বার দেখে সরে আসে রেহান। বলেন, আমার শিকার সামনেই ছিল, মারতে দিলেন না আব্বা। ঈশার বাবা বিয়েতে রাজি হয়েছে, তুমি আর খুনোখুনি করো না, বেরিয়ে আসো ওখান থেকে। কথাটা শোনা মাত্রই রেহানের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। কি বললেন আব্বা? সত্যি? একেবারে সত্যি, তুমি হাত রাঙিও না রেহান। কি যে বলেন আব্বা? সুখবর দিলেন, খুনোখুনি করতে পারি বলেন? ঈশ্বরে পাইলে এই জমিও ছাইরা দিমু আব্বা। রিহান কল কেটে ফিরেছে। বাচ্চা গেলেন চাচা, আমি বিয়া করুম, তাই খুশির সংবাদ শোনালাম, হাত রাঙা করতে চাই না। রেহান হেঁটে গেল গাড়ির দিকে। ওয়াসিফ তাকিয়ে রইল। ঘেমে গিয়েছে ছেলেটা। রেহানের সাইকোনেস যেন দিনের পর দিন বাড়তেই আছে।